একদিকে শ্রীলঙ্কার অর্থনীতি, যেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, যা নিয়ে তোলপাড় হয়ে গেল গোটা বিশ্ব, আর অন্যদিকে আমাদের বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প। এই দুইটা দেশের তুলনা তো এখন হট টপিক, কিন্তু এর পেছনের আসল কাহিনীটা কি? চলুন এই ব্যাপারটাই আজ একটু সহজ করে বুঝি। আর এই সব আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, বাংলাদেশও কি শ্রীলঙ্কার পথে হাঁটছে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই প্রশ্নটারই একটা সোজাসাপটা ডেটা নির্ভর উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন দেখে নেই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব শ্রীলঙ্কায় আসলে কি হয়েছিল, তারপর বাংলাদেশের অবস্থাটা কেন আলাদা সেটা বুঝব। এরপর দেখব শ্রীলঙ্কা কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে আর বাংলাদেশের নিজের চ্যালেঞ্জগুলো কি। সবশেষে একটা সিদ্ধান্তে আসব। তো চলুন শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে শ্রীলঙ্কার অর্থনীতিতে ঠিক কি এমন ঘটল যে তারা এতটা বিপদে পড়ল। দিনটা ছিল ২০২২ সালের জুন মাস। শ্রীলঙ্কা ইতিহাসে প্রথমবারের মতো নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে। কারণটা কি? কারণ তারা প্রায় ৮৩.৬ বিলিয়ন ডলারের বিশাল একটা দেনা শোধ করতে পারছিল না। ভাবা যায়, এটা ছিল দেশের জন্য একটা বিশাল ধাক্কা। এই স্লাইডের সংখ্যাগুলো একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। দেখুন, ২০১৮ সালে যেখানে ঋণ ছিল জিডিপির প্রায় ৮৫%, ২০২২-এ এসে সেটা দাঁড়িয়েছে প্রায় ১১৪%। মানে ঋণের বোঝাটা রকেটের গতিতে বাড়ছিল। এই ডেটাই বলে দেয় সংকটটা কতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু প্রশ্ন হল, কেন হলো এমনটা? এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। যেমন ধরুন, বিশাল বিশাল মেগা প্রকল্প, যেগুলো কোনো কাজেই আসেনি, কিন্তু ঋণের বোঝা বাড়িয়েছে। মাত্তালা এয়ারপোর্ট তার সবচেয়ে বড় উদাহরণ। এরপর ছিল কোভিড মহামারী, যা তাদের পর্যটন খাতকে একদম ধসিয়ে দিয়েছে। জানতে হবে, পর্যটনই ছিল তাদের ডলার আয়ের মূল উৎস। তার উপর ২০১৯ সালে হুট করে ট্যাক্স কমিয়ে দেওয়ায় সরকারের আয় কমে যায়, আর সব মিলিয়ে বিদেশি লোন শোধ করতে গিয়ে তাদের রিজার্ভ প্রায় খালি হয়ে যায়। এখন প্রশ্ন হল, বাংলাদেশের অবস্থাটা কি একই রকম? না, এখানে গল্পের আসল টুইস্ট। চলুন দেখি বাংলাদেশের অর্থনৈতিক স্ট্রাকচার শ্রীলঙ্কার চেয়ে ঠিক কোন কোন জায়গায় আলাদা। শুধু দুটো মেগা প্রকল্পের দিকে তাকালে এই পার্থক্যটা চোখে পড়বে। একদিকে শ্রীলঙ্কার মাত্তালা এয়ারপোর্ট, যেটা এখন একটা ঋণের ফাঁদ ছাড়া আর কিছুই না, আর অন্যদিকে আমাদের পদ্মা সেতু, যেটা মূলত নিজস্ব টাকা আর টোলের ওপর নির্ভর করে বানানো এবং দেশের অর্থনীতিকে আরও বড় করবে বলে আশা করা হচ্ছে। একটা হলো বোঝা, আর একটা সম্বোধনার প্রতীক। আর এই প্রকল্পগুলো যে শুধু কাগজেই সফল তা কিন্তু না। একটা জরিপে দেখা যাচ্ছে ৮২%-এরও বেশি মানুষ এখন ফেরি বা লঞ্চের বদলে পদ্মা সেতু ব্যবহার করছে। তার মানে এটা সরাসরি মানুষের জীবনে কাজে লাগছে। শুধু তাই না, ৬৫%-এর বেশি মানুষ এই সেতুর টোল দিতেও রাজি। এর মানে হল এই প্রজেক্টটা নিজের খরচ নিজেই তুলে আনতে পারবে। শ্রীলঙ্কার ব্যর্থ প্রজেক্টগুলোর সাথে এখানেই বড় পার্থক্য। আর এই সাফল্যের গল্পটা শুধু পদ্মা সেতুতেই থেমে নেই। ঢাকা মেট্রো রেল নিয়েও মানুষের আগ্রহ প্রচুর। প্রায় ৬৪% মানুষ এটা নিয়মিত ব্যবহার করার প্ল্যান করছে। এটা প্রমাণ করে যে দেশের মানুষ নতুন অবকাঠামোর ওপর আস্থা রাখছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফরেন রিজার্ভ। এখানেই আসল পার্থক্যটা বোঝা যায়। বাংলাদেশের রিজার্ভ যেখানে ছিল ৪৪ বিলিয়ন ডলারের বেশি, সেখানে শ্রীলঙ্কার রিজার্ভ ২ বিলিয়ন ডলারেরও নিচে নেমে গিয়েছিল। এই রিজার্ভটাই হল অর্থনৈতিক বিপদের দিনের সবচেয়ে বড় রক্ষাকবচ। আর একটা বড় শক্তির জায়গা হল রেমিটেন্স। ২০২০-২১ সালে বাংলাদেশ যেখানে প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে, সেখানে শ্রীলঙ্কার আয় ছিল মাত্র ৮ বিলিয়নের মতো। আমাদের প্রবাসী আর গার্মেন্টস শিল্পই অর্থনীতির মূল ইঞ্জিন। সোজা কথায় মূল পার্থক্যটা হল ঋণের বোঝায়। বাংলাদেশের ঋণ জিডিপি অনুপাত মাত্র ৩৩%, যেটা খুবই স্বাস্থ্যকর একটা লেভেল। আর শ্রীলঙ্কার ক্ষেত্রে এটা ছিল প্রায় ১১৪%, যা যে কোনো দেশের জন্য একটা রেড অ্যালার্ট। কিন্তু গল্পটা এখানেই শেষ না। পতনের মুখ থেকে শ্রীলঙ্কা যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, সেটা সত্যি অবাক করার মতো। আর তাদের এই কামব্যাক থেকেও অনেক কিছু শেখার আছে। এই সংখ্যাটা দেখুন একবার, -৯৪%। মাত্র এক বছরে শ্রীলঙ্কা তাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ৭৪% থেকে কমিয়ে মাত্র ৪% নামিয়ে এনেছে। এটা কিন্তু চারটিখানি কথা না, অর্থনৈতিক ব্যবস্থাপনার এক দারুণ উদাহরণ। শুধু তাই না, তাদের ফরেন রিজার্ভও মাত্র এক বছরে দ্বিগুণ হয়ে গেছে। 1.6 বিলিয়ন থেকে বেড়ে 3.6 বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটা প্রমাণ করে যে সঠিক পলিসি নিলে ঘুরে দাঁড়ানো আসলেই সম্ভব। তো কিভাবে করল তারাই অসাধ্য সাধন? মূলত তিনটা বড় স্টেপ নিয়েছে। ১.
ইন্টারেস্ট রেট অনেক বাড়িয়ে দিয়ে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করেছে। 2 IMF থেকে $3 বিলিয়ন বেইল আউট প্যাকেজ নিয়েছে। আর 3 ঋণদাতাদের সাথে বসে দেনা শোধের সময় আর নিয়মকানুন নতুন করে সাজিয়েছে। এই 3টা মিলেই কাজ দিয়েছে। আচ্ছা, শ্রীলঙ্কার গল্প তো শুনলাম, এবার একটু নিজেদের দিকে তাকানো যাক। কারণ আমাদের অর্থনীতি মজবুত হলেও কিছু বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনেও আছে, যেগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রথমেই আসে সিন্ডিকেটের কারসাজি। এদের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুটহাট বেড়ে যায়, যা সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করে। এরপর আছে পলিসির সমন্বয়ের অভাব, যেমন বিদেশি লোনের ওপর হঠাৎ ট্যাক্স বসানোর মতো সিদ্ধান্তগুলো অর্থনীতিতে কনফিউশন তৈরি করে। আরেকটা বিশাল সমস্যা হলো হুন্ডি। হুন্ডির কারণে প্রচুর ডলার সরকারি চ্যানেলে না এসে বাইরেই থেকে যায়, যা আমাদের রিজার্ভকে দুর্বল করে। আর সবশেষে অর্থনীতি নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো। এই চ্যালেঞ্জগুলো শ্রীলঙ্কার মতো না হলেও এগুলো আমাদের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। তাহলে এত সব আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কি বলতে পারি? চলুন পুরো ছবিটা একবার এক করে দেখি। ফাইনাল কথা হলো, না, বাংলাদেশ পরবর্তী শ্রীলঙ্কা হচ্ছে না। দুই দেশের অর্থনীতির বেসিক স্ট্রাকচার, ঋণের অবস্থা আর শক্তির জায়গায় অনেক পার্থক্য। কিন্তু তার মানে এই না যে আমরা 100% সেফ। শ্রীলঙ্কার ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে, যে কোনো অর্থনীতি ভুল পলিসির কারণে বিপদে পড়তে পারে। তাই আমাদের নিজেদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে খুব গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। তাই ভয় পাওয়ার বদলে চলুন আলোচনাটা শেষ করি একটা প্রশ্ন দিয়ে। শ্রীলঙ্কার এই সংকট আর সেখান থেকে তাদের এই অসাধারণ ঘুরে দাঁড়ানো, এই পুরো জার্নিটা থেকে বাংলাদেশের জন্য আসল শিক্ষাটা কি হতে পারে? এই আলোচনাটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। আর অর্থনীতি ও বিশ্ব নিয়ে এমন সব ইন্টারেস্টিং বিশ্লেষণ দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।